সুন্দরবনের ভেতরে কাজ করার অভিজ্ঞতা কম মানুষের হয়। আমার জীবনের একটা সময়ে আমি সুন্দরবনে কাজ করেছি। শুরুতে আমি এমন একটা ঘটনা বলি যেটা হয়তো আপনার শুনতে ভালো লাগবে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আমরা কাজ করতাম। ইউএসএআইডির রয়্যাল বেঙ্গল টাইগার কনজারভেশন প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ছিল, ও ওয়াইল্ড টিমের অধীনে আমরা কাজ করতাম। ওখানে আমি জঙ্গলের আমার টিমের সাথে একটা দায়িত্বে ছিলাম। সেদিন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফিরছি। আমাদের দুটো ক্যাম্প ছিল, নটাবেকি এবং পুষ্পকাঠি। সেদিন আমরা সম্ভবত পুষ্পকাঠিতেই আমরা ক্যাম্প করেছি, দুটোর দূরত্ব অনেক বেশি। ফেরার পথে সন্ধ্যাবেলা আমাকে আমার টিমের এক ভাই বলল, যিনি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন, যে রাজীব ভাই, আমরা এখন ফটকার দুনিয়া নামার জায়গাটা দিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু একটা কুমির থাকে এবং কুমিরটা নিয়ে অনেক ধরনের গল্প আছে, জেলেদেরকে নিয়ে গেছে এবং কুমিরটা খুব ফেরোসাস। তো আমরা যদি কপাল ভালো থাকে ওখানে একটা উকি দিয়ে যাই। মজার ব্যাপার হচ্ছে কুমিরটার থাকার একটা নির্দিষ্ট স্পট আছে। ফটকার দুনিয়া যে জায়গাটা, এটা হচ্ছে একটা নদীর সাথে একটা খালের সংযুক্তির জায়গা, মোহনা টাইপের, এবং এখানে গভীরতা অনেক। সন্ধ্যার একটু আগে আমরা স্পিড বোট নিয়ে ফটকার দুনিয়াতে পার থেকে একটু দূরে যখন আসলাম, তখন দেখলাম কুমিরটা শুয়ে আছে। কুমিরটার দৈর্ঘ্য কোনোভাবেই 10 ফিটের নিচে হবে না, একটু এদিক ওদিক হতে পারে, বাট 10 ফিট বা তার উপরে হবে। এবং দেখেই বোঝা যাচ্ছে তার বয়স অনেক, প্রাগৈতিহাসিক টাইপের, শালা টালা পড়ে গেছে। আমার মনে আছে কুমিরটার একটু দূরে একটা বক ছিল তখন। তো আমরা দূর থেকে কুমিরটাকে দেখছি এবং আমি ক্যামেরায় ছবি তুলছি স্পিড বোটের উপরে। আমরা যে জায়গাটাতে আছি এখানে একটু গভীর পানি। হঠাৎ করে কুমিরটা দেখলাম কি কোনো জানান না দিয়ে পার ছেড়ে পানিতে নেমে গেল, মানে সাবমেরিনের মতো। কোন একটা কারণে আমার মনের ভেতর কেন যেন একটা শঙ্কা হলো। তো স্পিড বোটের অপারেটর ছিল লিটন ভাই, ফরেস্ট ডিপার্টমেন্টে। ওনাকে বললাম যে লিটন ভাই, আপনি বোটটা টান দেন। তো আমার সাথে যারা ছিল দুই একজন, আমরা স্পিড বোটে 5 জন ছিলাম, আর আমাদের বড় বোটটা একটু পিছনে। দু একজন বললো কি যে রাজীব ভাই থাক, আমরা ছবি তুলতেছি। তো আমি বললাম না, লিটন ভাই টান দেন। তো লিটন ভাই স্পিড বোটটা টান দিল, পুরো ঘটনাটা সাইমালটেনিয়াসলি ঘুরছে। উনিও টান দিল, আর ঠিক তখন ওই কুমিরটা এসে যেখানে স্পিড বোটটা ছিল এখানে মাথা দিয়ে ঢুস দিয়ে উঠে গেল। সো দ্যাট ওয়াজ ভেরি স্কেরি। এবং ওই ঘটনাটা আমার এখনো চোখে ভাসে, এবং আপনাকে যখন বলছি আমার চোখে ভাসছে যে একটা গভীর পানিতে এরকম রাক্ষস সাইজের একটা কুমির। এইটা আমার সুন্দরবনের একটা ছোট্ট টুকরো ঘটনা। এরকম অসংখ্য স্মৃতি নিয়ে সুন্দরবনে আমার কাজ করা হয়েছে জীবনের একটা সময়। প্রিয় দর্শক, গল্পগ্রাফির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন একজন ভেরি ইন্টারেস্টিং পার্সোনালিটি। কুমিরের গল্প দিয়ে শুরু করলাম, শুনে বুঝতে পারছেন তার পেশার পরিধি এত বৈচিত্র্যময়। একজন আলট্রা ম্যারাথন রানার, একজন কবি, একজন লেখক এবং সর্বোপরি একজন প্যারা কমান্ডো। আজকে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় রাজীব হোসেন ভাই। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। এই যে সুন্দরবনে গল্প দিয়ে শুরু করলাম, দেখতে পাচ্ছি যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কনজারভেশন প্রজেক্টে আপনি দীর্ঘ প্রায় 2 বছর কাজ করেছেন। এই যে সুন্দরবন, আমরা কিন্তু সবসময় শুনি যে আমাদের একটা বন আছে এত বড়, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আমরা ঘুরতে যেয়ে ঘুরে চলে আসি। কিন্তু এখানে থেকে আপনার যে অভিজ্ঞতাটা, যে জঙ্গলের জীবন, সেটা নিয়ে যদি কিছু বলতেন। অবশ্যই, আমি বলতে ভালোবাসি। ঘটনাচক্রে আমার জীবনের একটা সময়ে আমার সব দিক থেকে একটা তীব্র অন্ধকার ছিল। এই অন্ধকার থেকে ঘুরে দাঁড়ানোর যাত্রাটা আমার যখন শুরু হয়, সেটা 2014 শেষের থেকে, তখন আমি খুব স্ট্রাগল করছিলাম। সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছিল, আমার ভেতরে আত্মবিশ্বাসের প্রচণ্ড ঘাটতি ছিল। আত্মবিশ্বাসের ঘাটতি, আত্মপরিচয় সংকটে ভুগতাম। তো এই পরিস্থিতিতে আসলে আমার জন্য সমাজে নিজের অবস্থানটাকে সুসংহত করা এবং জীবনে ফিরে আসাটা আমার কাছে এক প্রকার কঠিন এবং প্রায় অসম্ভবের কাছাকাছি মনে হচ্ছিল। এমনই একটি সময়ে 2015 সালের শেষের দিকে আমি ভাগ্যক্রমে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কনজারভেশন প্রজেক্ট, ইউএসএআইডির ফান্ডেড একটা প্রজেক্ট, যেটা ওয়াইল্ড টিম নামের একটা প্রতিষ্ঠানের তত্ত্বাবধান মতো, সেখানে কাজ করার সুযোগ পাই। সেই সুযোগ পেয়ে আমি যখন সুন্দরবনের প্রথম দিকে গেলাম, যাওয়ার পরে আমার ওখানে একজন কলিগ ছিল, দায়ান ভাই এখন সম্ভবত কানাডাতে থাকেন। উনি দীর্ঘদিন সুন্দরবনে কাজ করেছেন। তো উনি খুব বুদ্ধিমান একজন কলিগ ছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করতো। তো সুন্দরবনের ওই প্রজেক্টের কতগুলো ভাগ ছিল। একটি ভাগে, যেটাকে আমরা বলতাম যে ল এনফোর্সমেন্ট, ওই ভাগটাতে আমি কাজ করতাম এবং আমি
কাউন্টার ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং নিয়ে কাজ করতাম সুন্দরবনে। যারা ফরেস্ট ডিপার্টমেন্টের ফ্রন্টলাইন স্টাফ তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের সাথে মিলে সুন্দরবনের ভেতরে পেট্রোলিং করা এবং বিভিন্ন ধরনের কাজে সংযুক্ত ছিলাম। তো প্রাথমিকভাবে যখন সুন্দরবনে যাই আমার কাছে খুব অসহ্য লাগতো, কারণ সপ্তাহে তো না, মাসে 14 দিন আমরা জঙ্গলে থাকতাম এবং প্রায় 765 স্কোয়ার কিলোমিটার এলাকা সাতক্ষীরা রেঞ্জের আমাদেরকে স্পিড বোটে করে, কখনো পায়ে হেঁটে, কখনো বড় বোটে, খালে বিভিন্নভাবে আমাদেরকে কভার করতে হতো। আমরা অনেক ধরনের জীববৈচিত্র্য নিয়েও কাজ করতাম। কিন্তু এইভাবে দিনের পর দিন মোবাইল নেটওয়ার্কের বাইরে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে থাকাটা আমার জন্য আসলে একটু কঠিন মনে হতো। প্রথমবার যখন আমি এরকম জঙ্গল থেকে বের হলাম, এবং আপনি শুনলে মজা পাবেন যে আমি আমার মতো মানুষ যে মানে রূপচর্চার ধারের কাছ দিয়ে যাই না, সে আমি সুন্দরবন থেকে বের হয়ে প্রথমে আমি ওই স্থানীয় পার্লারে যে আমার পাটাকে ওয়াশ করাতাম। তার কারণ হলো, খালি পায়ে যখন জঙ্গলে আমরা হাঁটতাম, কাদার ভেতরে যেখানে কেওড়া গাছের পাতা পচে থাকে, পায়ে ঘা হয়ে যেত 14 দিনে। এসে পরে এই ট্রিটমেন্ট করতাম, অ্যান্টিবায়োটিক খেতাম, 3-4 দিনে পাটা একটু ঠিক হতো আমাদের। এরকম একটা কঠিন জীবন ছিল। তো আমার সাথে দায়ান ভাইয়ের যখন প্রথম কথা হয় 14 দিন পরে, উনি আমাকে দেখতে আসছেন এবং আমি বললাম যে দায়ান ভাই আমার তো ভালো লাগতেছে না, কোথায় আসলাম, খুব এখানে অসহনীয় লাগছে, সুন্দরবনের কত দেখা যায়। উনি একটু খুব মজার কথা বলেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে রাজীব ভাই, আমি তো সুন্দরবনের সাথে ওতপ্রোতভাবে প্রায় 18-20 বছর কাজ করছি। সুন্দরবন হচ্ছে একটা ভয়াবহ নেশা, মোহ, কুহুকিনী মায়াবিনী আমরা বলি না, সুন্দরবন হচ্ছে একটা নেশা। আপনি এখন টের পাচ্ছেন না, কিছুদিন পরে আপনি টের পাবেন যে আপনি কত বড় একটা নেশার পাল্লায় পড়েছেন। কথাটা আমলে নেই। এরপরে যেটা হতো যে আমরা 1-2বার ট্রিপের পরে প্রত্যেক 14 দিন পরে আসতাম, পাটাকে একটু ঠিকঠাক করতাম। 4 থেকে 5 দিনের মাথায় সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যেত যে কবে আবার জঙ্গলে যাব। সুন্দরবনে আমি জ্যোৎস্না রাতে বজরার উপরে শুয়ে, বোটের উপরে শুয়ে তারা দেখতাম, এবং আকাশের কোথাও আমি বোধহয় আকাশ পেতাম না, পুরাটাই তারা। একটা খালের ভেতরে একটা বজরার উপরে শুয়ে আছি, বাতাস আসছে মূল নদী থেকে, সবাই ঘুমিয়ে গেছে, ছাদে শুয়ে তারা দেখছি চারিদিকে প্রকৃতি। আমি আপনাকে কখনো হয়তো বুঝায় বলতে পারবো না যে এর থেকে সুন্দর চাঁদনি রাত আমি কখনো দেখি নাই। আর সুন্দরবনে মাঝে মধ্যে ভোরবেলা স্পিড বোটে করে বের হতাম। সারাদিন তো কাজ হতোই, কারণ ছিল সকালে যখন মাত্র সুবে সাদিকের সময় সূর্যের আলোটা ফোটে, তখন আপনি যদি সুন্দরবনের ধার দিয়ে যান, দেখবেন হরিণ, শূকর এবং পাখি, বানর, এরা সবাই একসাথে মিলেমিশে পানি খাচ্ছে। বানর গাছে উঠে ঝাঁকি দিচ্ছে, কেওড়া গাছের পাতা পড়ে, ওটা হরিণ খাচ্ছে, ওর কাঁধ ঘেঁষে শূকর পানি খাচ্ছে। এই যে একটা বন্ডেজ সুন্দরবনের প্রত্যেক নিজস্ব সত্তার ভেতরে, এটা একটা অদ্ভুত জিনিস। এবং সুন্দরবন একটা জীবিত সত্তা। সুন্দরবন বন বললে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। সুন্দরবনের একটা আত্মা আছে, সুন্দরবনের একটা শরীর আছে। আপনি যখন দিনের পর দিন জঙ্গলে থাকবেন, এটা আপনি টের পাবেন। এবং আমার সুন্দরবনের আরও অনেক অভিজ্ঞতা আছে, আপনি জানতে চাইলে হয়তো বলবো। জাস্ট দায়ান ভাইয়ের সেই কথাটা একটু বলি যে আমি আমার কার্যক্রম শেষ করে একটা পর্যায়ে যখন সুন্দরবন থেকে ফিরে আসি, আজ 2016-তে ফিরেছি, আজকে 2023। আমি গত 7 বছর ধরে সুন্দরবনকে আমার ভিতরে লালন করছি, এবং আমার মনে হয় যে আমার আত্মার অর্ধেক আমি সুন্দরবনে রেখে আসছি। এবং যেই আমি আত্মবিশ্বাস এবং আত্মপরিচয় সংকটে ভোগা অবস্থায় সুন্দরবনে গিয়েছিলাম, আমি যখন সুন্দরবন থেকে ফেরত এলাম, শহরে এলাম, দুটি জিনিস উপলব্ধি করলাম যে আমার 80% সমস্যা সমাধান হয়ে গেছে। আত্মবিশ্বাসও ফিরে পেয়েছি, আত্মপরিচয়ও ফিরে পেয়েছি। আরেকটা জিনিস উপলব্ধি করলাম যে আসলেও ভাই, মানে জঙ্গলের বন্য প্রাণীর থেকে শহরের সুটবুট পরা মানুষ অনেক বেশি হিংস্র। জি। আচ্ছা, এই যে বলছিলেন যে আত্মবিশ্বাসহীনতার একটা খারাপ সময় যাচ্ছিল, কারণ আমাদের প্রজন্মে যারা আছে অনেকেই কিন্তু আপনার দিকে তাকায় যে আপনার যে বইগুলো আছে, কমান্ডো, লাভ ইট অর লিভ ইট, ইমব্যালেন্স বাফেলো, অনেকে অনুপ্রাণিত হয় যে আপনার মতো মিলিটারিতে ক্যারিয়ার করতে চায়। আবার আপনি কিন্তু বিভিন্ন রকম ক্যারিয়ারে ছিলেন। সো আপনার মতে আমাদের মতো যারা হয়তো এখনো বুঝতে পারছে না কোথায় গেলে ভালো হয় বা মিলিটারিতে গেলে আদৌ কেমন হবে তাদের জীবনটা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার অভিজ্ঞতা থেকে। অবশ্যই। এখানে সুন্দরভাবে আপনি একটা জিনিস উত্থাপন করলেন। আমাদের মাঝে যারা আমার পাঠক, তাদের একটা বড় অংশ শিশু। আমার এই তথ্যটা জানা ছিল না, কারণ
প্রথম বই কমান্ডো যখন বের হয় তখন তো কোভিড চলে, বিক্রি হয়েছে ম্যাক্সিমাম অনলাইন প্ল্যাটফর্মের থ্রুতে। পাঠকের সাথে তো ওভাবে যোগাযোগ হয়নি এবং সেবার বইমেলা হয়নি। তো গত 2 বছর বইমেলাতে যে আমি যেটা দেখলাম যে আমার ক্লাস 6-এ পড়া পাঠক আছে এবং ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়া পাঠক আছে। আমার পাঠকের শতকরা ধরেন 70 ভাগের বয়স হচ্ছে ক্লাস 6 থেকে ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত, যাদের সামরিক বাহিনী নিয়ে অনেক কৌতূহল আছে আর যাদের একটা বড় অংশ সেনাবাহিনীতে যেতে চায়। ওরা কোনো একভাবে ওদের এই কৌতূহল মেটানোর জায়গাটা থেকে আমার বইগুলোকে ওরা অবলম্বন হিসেবে পেয়েছে। তো ওদের জন্য আমার এইটুকুই বলা যায়, আমি তো আমার বইগুলোতে কোনো ধরনের অপারেশনাল সিক্রেট না বলে সামরিক বাহিনীর জীবনটা কেমন এবং সেখানকার সবচাইতে কষ্টসাধ্য কোর্স কমান্ডো, সেখানের চ্যালেঞ্জগুলো কেমন, এই জিনিসগুলো নিয়ে মূলত বলেছি। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন শিশুকালে বেড়ে উঠি তো আমাদের বাবা মার একটা নির্ধারিত চয়েস থাকে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। 3 ইডিয়টস সিনেমাটাতে যেটা দেখানো হয়েছে, আমাদের ইচ্ছা কি, আমাদের চাওয়া কি, সেটা সাধারণত এই সামাজিক ব্যবস্থায় ওভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু শিশুদের সাথে যদি আমরা তাদের ক্যারিয়ার নিয়ে ছোটবেলায় বা একটা নির্দিষ্ট সময়, ধরেন ক্লাস 8-9 থেকে তাকে যদি একটা ক্যারিয়ার বা একটা সামনের পথ নিয়ে একটু আমরা যদি বোঝাই, তার জন্য ভালো। এর কারণ হলো সামরিক বাহিনীতে কিন্তু আইএসএসবি পরীক্ষা, অফিসার পদে যারা যায় আর সৈনিক পদে যারা যায় তাদের ক্লাস 10, অফিসার পদে যারা তাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকে এইচএসসি পরীক্ষা। দেখেন আপনি কিন্তু তখন মাত্র আপনার অ্যাডোসেন্ট বয়স পার হয়ে মাত্র সামনের দিকে যাচ্ছেন। তো আপনাকে যদি ক্যারিয়ার কাউন্সেলিং করতে হয়, আপনাকে আরও আগে করতে হবে, সেটা আপনার বাবা মা হোক, আপনার কাছের মানুষ হোক, ওদেরকে রাস্তাটা দেখাতে হবে। আমার কাছে বইমেলাতে একজন তরুণী এসেছিলেন যিনি অত্যন্ত ব্রিলিয়ান্ট, বিচক্ষণ, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন। তো উনি বলছিলেন যে স্যার আমার এসএসসি পরীক্ষার সিজিপিএটা ভালো ছিল না, একজন আমি আনতে যেতে পারলাম না। আপনি কি এই জিনিসটা জানেন যে আমাদের অনেকেই তো আমরা এগুলো তথ্যগুলোই জানি না। তো তখন আমি ওকে বললাম যে তথ্যগুলো তো আসলে আমাদের পরিবার যারা আছে, আমাদের পিয়ার্স যারা আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, তাদের একটু জানানো দরকার। আর আমার বইয়ের মাধ্যমে তো আমি যতটুকু পারি সচেতনতা তৈরি করতে। আর যারাই আমার বইয়ের পাঠক, যাদের ভেতরেও তীর পরিমাণ আগ্রহ আছে, আই এম নট অ্যান অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস, কিন্তু ওখানকার একজন সাবেক সদস্য হিসেবে আমি যেটা বলতে পারি যে কয়েকটা জিনিস মানদণ্ড, তোমাকে সুস্থ থাকতে হবে, তোমাকে শারীরিক চর্চার ভিতরে থাকতে হবে। খুব বেশি যদি তোমার ওজন হয় এবং তুমি যদি সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর জন্য পরীক্ষা দিবে ঠিক করো, তখন রাতারাতি তোমাকে ওজন কমাতে হবে, সেটা তোমার হেলথের উপর একটা ইম্প্যাক্ট হবে, তুমি অসুস্থ হয়ে যাবে এবং তোমার মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রেশার পড়বে। দরকার নেই, শারীরিকভাবে সবসময় স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্ব প্রেক্ষাপটে কী কী ঘটনাবলী ঘটছে এগুলো সম্বন্ধে একটু জানা থাকতে হবে এবং ইংরেজিটা একটু চর্চা করতে হবে, কারণ ইংরেজিটা প্রয়োজন হয় ডিফেন্সে গেলে, কারণ সামরিক বাহিনী তো জাতিসংঘে এবং বিভিন্ন জায়গাতে কাজ করে। তো এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যদি চর্চা করে তাহলে তাদের জন্য লাভজনক হবে। আর আমার কাছে বইমেলাতে যেমন আইএসএসবিতে পরীক্ষা দিতে যাচ্ছে কিংবা একাধিক লোকজন এসেছে যারা বলেছে যে তারা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এখন পড়ছে, তারা আমার বই পড়ে ইন্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো যারা আসে আমি তাদেরকে দুটা জিনিস বলি, একটা হচ্ছে প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিও না। যে কোনো বিষয়ে যদি আমরা জীবনে যেতে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, তা আমি নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে করলাম, আমি কোনো প্রিপারেশন নিলাম না, আমার কিন্তু একটা বড় ক্ষতি হয়ে গেল। একইভাবে সামরিক বাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে কেউ যদি পরীক্ষা দেয় তাদের উচিত একটু প্রিপারেশন নেওয়া। অনেক ধরনের গাইড আছে, কোচিং সেন্টার আছে, চাইলেই অনেক রিসোর্স ম্যাটেরিয়াল পাওয়া যায়, ওগুলো নিয়ে একটু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়া মানে 50 ভাগ কাজ শেষ। যদি কেউ প্রস্তুতি ছাড়া কোথাও যেয়ে ব্যর্থ হয় তখন কিন্তু সে নিজেকে ক্ষমা করতে পারে না, এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বইয়ের পাঠক যারা শিশু কিশোর, যারা ভবিষ্যতে সামরিক বাহিনীর স্বপ্ন দেখে, তাদের জন্য বলা যে সামরিক বাহিনী পৃথিবীর শেষ প্রান্তে না, ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড। কোনো কারণে যদি সামরিক বাহিনীতে না হয়, জীবনে করার মতো অনেক কিছু আছে। জি, এমন যেন না হয় যে হতাশায় আমার 1-2 বছর আরো হারিয়ে গেল। আচ্ছা, একটা কথা বলছিলেন যে আমরা যাদেরকে আইডলাইজ করি তাদের কাজকর্ম আমাদেরকে ফ্যাসিনেট করে। এই যে আপনার বইগুলো পড়ে অনেকে ইন্সপায়ার্ড হচ্ছে, সেটা কিন্তু একটা ফ্যান্টাসি রকমের, তারা কিন্তু ওই বয়সে আর পৌঁছায়নি। তো তাদের করণীয় হিসেবে আপনি যেটা বলেন ফিটনেস মেনটেন করা, শরীর মনের চর্চা করা, আপনি কিন্তু আলট্রা ম্যারাথন রানার হিসেবেও কাজ করেন, অর্গানাইজও করেন। এটার সাথে কিভাবে যুক্ত হলেন একটু যদি বলতেন।
এটার সাথে যুক্ত হয়েছি সত্যি কথা বলতে কি, যেটা একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যেটা আসলে এখন একটা সোশ্যাল ট্যাবু হিসেবে আছে, মানুষ হয়তো ওপেনলি কথা বলে না। আমি যেমন আপনাকে গল্পের শুরুতে বলছিলাম যে আমার জীবনের একটি অংশে একটা অন্ধকার অধ্যায়ের কারণে আমাকে জীবনে ফেরত আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তো সে কারণেই আমার মানসিক স্বাস্থ্য নিয়ে আমি অনেক হিমশিম খেয়েছি। আমার মেন্টাল হেলথ এটা ভালো অবস্থায় ছিল না। অনেক ধরনের আমি নিজেই জানি আমার অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল, যেটাকে বলে ট্রমাটিক ডিসঅর্ডার। তখন আমি কিছু কিছু কাজের মাধ্যমে নিজেকে সুস্থ থাকার জন্য চর্চা করেছি। এর একটি অংশ হিসেবে আমার দৌড়াদৌড়িতে আসা, এবং আমাদের একজন কমান্ডো এবং আমার শ্রদ্ধেয় সিনিয়র, যিনি এখন আর মিলিটারিতে নেই, জনাব ইমতিয়াজ এলাহি স্যার, আমাকে অসম্ভব স্নেহ করেন এবং উনি সম্ভবত সমস্যাটা ধরতে পেরেছিলেন। তো উনি আমাকে একরকম টেনে হিচড়ে দৌড়ের জগতে নিয়ে আসেন। আমার বন্ধু আছে হাসিব, যে কমান্ডো বইয়ের অন্যতম প্রধান চরিত্র এবং নিজেও এখনও মিলিটারিতে আছে। ওনাদের উৎসাহে দৌড়াদৌড়ি শুরু করি, এবং দৌড়ের কারণে বাংলাদেশে এখন দৌড়ের একটা বড় কমিউনিটি আছে, যেটা হয়তো বা অনেকেই জানেন, অনেকে জানে না। বিশাল একটা কমিউনিটি আছে। বিডি রানার্স নামের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেখানে সদস্য এখন প্রায় 25,000। এবং আমরা সারা বাংলাদেশে দৌড়টাকে একটা লাইফস্টাইল হিসেবে আমরা প্রমোট করার চেষ্টা করি। এবং বাংলাদেশে আজকে অনেক ধরনের দৌড়ের প্রতিযোগিতা হয়, ম্যারাথন আয়োজন করা হয়। এগুলো সব কিছুই কিন্তু এসছে বিডি রানার্সের হাত ধরে এবং জনাব ইমতিয়াজ এলাহির মতো মানুষের দিক নির্দেশের কারণে। তো ওই তার হাত ধরে যখন আমি রানিংয়ে আসলাম, তারপরে একসময় আমি দৌড়ালাম, ফুল ম্যারাথন দৌড়ালাম, আলট্রা ম্যারাথন দৌড়ালাম। এগুলো ছিল সত্যি বলতে আমার নিজেকে চ্যালেঞ্জ করা এবং নিজের ভেতরে যে সীমাবদ্ধতাগুলো, আমার মানসিক স্বাস্থ্যের যে জটিলতাগুলো, ওগুলোকে একটু দমিয়ে রেখে জীবনকে আর একটু উজ্জ্বলভাবে দেখা। এবং সেক্ষেত্রে আমার একজন ছোট বন্ধু আছেন, মঞ্জিয়া হাসনাত। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং তিনি একজন প্রফেশনাল। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, এবং আমি মনে করি এটাও আমার পাঠকদের জন্য আমার একটা ছোট্ট কথা। আমার ছোট পাঠক যারা আছে, যারা হয়তোবা শৈশব কৈশোরের অনেক ধরনের চ্যালেঞ্জ, হতাশা নিয়ে একটু কাবু থাকে, তাদের জন্য বলা যে শরীরের যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। মনের কথা, মনের হতাশা মনের ভিতরে চেপে রেখে কষ্ট পেলে সেগুলোর ইম্প্যাক্ট পরে অনেক বেশি হয়। সেগুলো প্রফেশনাল কিংবা কাছের মানুষ যারা হয়তো বা একটু মন দিয়ে শুনবে, একটু সাহায্য করবে, তাদের সাথে শেয়ার করতে হবে। আর শরীরের স্বাস্থ্য মনের স্বাস্থ্য খুব বেশি কানেক্টেড। সারা রাত জেগে গেম খেলে কেউ যদি ইউনিভার্সিটির ক্লাস করে, রেজাল্টও ভালো হবে না, শরীরও খারাপ হবে। তার থেকে যদি একটা নিয়ম সে মেনে চলে, একটু যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। এই যে আপনি বলছিলেন শরীর ও মনের স্বাস্থ্য নিয়ে, এবং বারবার ডিসিপ্লিনের কথাটা উঠে আসছে। এখন ডিসিপ্লিন আমরা দেখতে পাই ক্যাডেট কলেজে অনেক সুন্দরভাবে স্টাবলিশ করা হয়। আপনি নিজেও পড়াশোনা করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সেইখানকার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলতেন, জীবনটা কেমন ছিল? ক্যাডেট কলেজ হচ্ছে শৃঙ্খলার একটি জায়গা, কিন্তু আমার মতো দুষ্টু ক্যাডেটরা সারা জীবনই শৃঙ্খলা ভাঙার জন্য বেশি মরিয়া ছিল, একটু রসিকতা করে বলতে হলে বলা যায়। আর ক্যাডেট কলেজ নিয়ে আসলে আমি একটু ছোট করেই বলতে পারি যে এখন বাংলাদেশে অনেক ভালো প্রতিষ্ঠান হয়েছে। বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। বেশি দিন কিন্তু যাত্রা শুরু হয়নি, 20 বছর কোথায় হচ্ছে। আমরা যে সময় পড়াশোনা করেছি, 90-এর দশকে আমরা বড় হয়েছি, তখন ক্যাডেট কলেজই ছিল বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটা। এখন অনেক হয়েছে হয়তোবা, কিন্তু ক্যাডেট কলেজ এখনও তার স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। ক্যাডেট শব্দের আবিধানিক অর্থটা যদি আপনি জানেন, সেখানে বলা আছে যে সামরিক বাহিনীতে যোগদানের জন্য প্রশিক্ষণরত যুবক। অর্থাৎ ক্যাডেট কলেজে মানুষ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে পরে যেন সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়। আমি ক্লাস 7-এ থাকতে ক্যাডেট কলেজে ভর্তি হয়েছি। আমার উচ্চতা ছিল 5 ফুট 4.5 বা 5, ছোট্ট একটা ছেলে ছিলাম। মা যেদিন প্রথম দিয়ে আসছেন কত কান্নাকাটি করেছি মনে আছে। ক্লাস 7-8 পুরাটাই কান্নাকাটি করে কাটিয়েছি। কিন্তু ক্যাডেট কলেজের 6 বছর বাংলাদেশের সবচাইতে পুরাতন এবং ঐতিহ্যবাহী ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যার আকৃতিও অনেক বড়, মানে সবচেয়ে বড়, 175 একর। আমাদের কলেজের ভেতরে পাহাড় আছে, লেক আছে, নাই এমন কিছু না আমাদের কলেজ। এবং মজার ব্যাপার হচ্ছে আমি ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি আজকে প্রায় 23-24 বছর। এখন যখন আমি ক্যাডেট কলেজে যদি যাই, একই রকম আছে, কিচ্ছু পরিবর্তন করা হয়নি। আপনি যে দেখবেন না যে মাঠের ধারে একটা বিল্ডিং হয়ে গেছে, 1958 সাল থেকে ক্যাডেট কলেজের যা চেহারা একই রকম রাখা হয়েছে। এটা একটা বিশাল জিনিস। আর ক্যাডেট কলেজের 6 বছরে
ছোট ছিলাম, অনেক ধরনের দুষ্টুমি না ভয়াবহ দুষ্টুমি করেছি, কিন্তু যে সময়টা পার করেছি এবং অনেক ভ্যালু শিখেছি, আহ, এবং ক্যাডেট কলেজের স্মৃতি নিয়ে আসলে আমার সামনে একটা লেখা আসবে সম্ভবত, এর জন্য আর বেশিতে গেলাম না। একটা গল্প সেদিন শেয়ার করেছি, আপনি চাইলে সেটা বলতে পারি। শিওর শিওর। আমরা যখন ইন্টার সেকেন্ডারি পড়তাম তখন আমরা ক্যাডেট কলেজের সবচেয়ে সিনিয়র ব্যাচ, এবং আমাদের আর কি তখন সবচেয়ে বেশি দাপট। তো আমাদের একটা নিয়ম ছিল যে প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের নামাজটা মসজিদে যেয়ে পড়তে হয়। মাঝে মধ্যে যেটা হতো যে এবং মসজিদে সবাইকে হাজির থাকতে হবে। তো মাঝে মধ্যে যেটা হয়, ভুলক্রমে যদি কেউ আবার নামাজ মিস করে ফেলে, আর তখন যদি কোনো কারণে মাথা গণনা হয়, ধরা খান, তাহলে আপনার একটা শাস্তি হবে। এমনই কপাল খারাপ, ওই দিন আমি কোনোভাবে ঘুমিয়েছিলাম, আমাকে ছেলেবেলা ডাকে নেয়, ওরা মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজের মাঝখানে যাওয়ার পরে ওরা নামাজে দাঁড়ায়ও নেয়, তখন দেখলো যে অ্যাডজুটেন্ট, আমাদের একজন মেজর স্যার তখন অ্যাডজুটেন্ট ছিলেন, উনি চেক করতে এসেছেন যে কয়জন আছে। তখন আমার পাশের থাকতো যে আমার ফ্রেন্ড, ও টের পেলো যে আমি তো আসিনি। এখন আমাকে ডাকতেও যাওয়া যাচ্ছে না, কারণ অ্যাডজুটেন্ট চলে আসছে, বের হওয়া যাবে না। সৌভাগ্যক্রমে আমাদের হাউসে আমার এক বন্ধু ছিল দীপঙ্কর। তো দীপঙ্কর যেহেতু ভিন্ন ধর্মাবলম্বী, মসজিদের যাওয়ার সময়টা ও বিভিন্ন ধরনের কাজ করতো, সবার জন্যই বাজার পাঞ্জাবি পড়তে হতো। তো মসজিদের ঠিক পাশেই হচ্ছে টেলার হাউস, টেলার শপ, আমাদের সুইমিং পুল, টেলার শপ। দীপঙ্কর কি কাজে যেন তখন টেলার শপে গিয়েছে। তো আশেপাশে এরকম আওয়াজ শুনে দীপঙ্কর বের হয়ে এসে উকি দিয়েছে। তখন দূর থেকে আমার দুই বন্ধু, যারা আমাকে নিয়ে খুব শঙ্কিত যে এখন তো স্যার কাউন্ট করলে ধরা খাবে, ওরা দীপঙ্করকে ইশারা করে সামহাও পিছন দিয়ে নিয়ে দীপঙ্করকে পাচার করে মসজিদে ঢুকায়। তো পরে দীপঙ্কর তো পরে যখন আমাদের ইনস্ট্রাক্টর যখন মাথা গুনলেন, তখন দেখলেন যে সব তো ঠিকই আছে, উনি আর চেহারা গুনছিলেন না। তো দীপঙ্করও মসজিদের ভেতরে পাজামাজে করে মাথা নিচু করে দাঁড়ায় আছে। সংখ্যা মিলে গেছে, আমাকে আর খোঁজ করা হয়নি। এর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে, দীপঙ্কর তার নামাজ ছেড়ে আসতে পারে না। আমার বন্ধু দীপঙ্কর পুরো নামাজই পড়লো। পড়ার পরে যখন ওই সূরা পড়ে আর কি, মোনাজাতের আগে, হ্যাঁ, ওর পাশে ছিল আমার বন্ধু ফরিদ। নামাজের পরে ফরিদ ওকে জিজ্ঞেস করছে, কিরে দীপঙ্কর, তুই না হয় খন্দকারের জায়গায় নামাজে প্রক্সি দিয়েছিস, সূরা পড়ছিলি কি যেন একটা। দীপঙ্কর বলল, দোস্ত সূরা পড়ি নাই, আমি বারবার বলতেছিলাম যে হে খোদা, খন্দকার যেন অ্যাডজুটেন্টের কাছে পরে ধরা না খায়, আর আমি যেন অ্যাডজুটেন্টের কাছে আমার সামনে না পড়ে যাই। মানে ওর নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল আর কি। তো এরকম অনেক ঘটনা আছে ক্যাডেট কলেজে। আর ক্যাডেট কলেজ আমার জীবনের সব কিছুরই একটা ফাউন্ডেশন গড়ে দিয়েছে। আর আমি ক্যাডেট কলেজে ঢুকেছিলাম 5 ফিট 4.5। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে 4 ফিট 4.5, ক্যাডেট কলেজ থেকে বের হয়ে 5 ফিট 9.5। মিলিটারি একাডেমিতে যে আমার জানা মতে আর কি আমি 1 ইঞ্চি বেড়েছিলাম। সো 5 ফিট 10.5 হওয়ার কথা না, কিন্তু কিছুদিন পরে আমি আর্মি কমান্ডো ট্রেনিং করার পর দেখলাম আমার উচ্চতা 5 ফিট 10। আচ্ছা। তো এটাকে আমি মজা করে বলি যে বাংলাদেশের একমাত্র মানুষ যার উচ্চতা কমে গেছে, কারণ কমান্ডো ট্রেনিং এর ডলা খেয়ে আমার উচ্চতা আধা ইঞ্চি কমে গেছে, এখন 5 ফিট। আচ্ছা, আপনি ফাউন্ডেশন নিয়ে বলছিলেন যে ক্যাডেট কলেজ একটা ইনস্টিটিউশন হিসেবে আপনার জীবনে ফাউন্ডেশন গড়ে দিয়েছে, কিন্তু ব্যক্তিগত জীবনে ফাউন্ডেশন গড়ে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আপনি বলেছেন আপনার মা সেই ভূমিকাটা রেখেছিলেন, তাকে নিয়ে যদি কিছু বলতেন। অবশ্যই আমরা মনে করি যে আসলে আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিটা মানুষের জীবনের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। জি। এবং আমরাও জানি যে আমাদের বাবারা যত না বেশি সময় দেন, সন্তানদেরকে মারাই বেশি সময় দেন। আম্মার ক্ষেত্রে যেটা হয়েছিল, আম্মা একজন রাজনীতিবিদের সাথে তার সংসার করার কারণে জীবনভর তাকে এই আমি এবং আমার বড় দুই বোনকে লালন পালন করার ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এত কিছুর মাঝেও আমার মা, যার জন্ম একটি বাংলাদেশের একটি জেলার প্রত্যন্ত অঞ্চলে, সেখান থেকে আম্মার উঠে আসা এবং তার যে বেড়ে ওঠার যে সংগ্রাম এবং তার যে জীবন, আম্মার জন্য আমি একটা সেন্টেন্স ব্যবহার করি ইংরেজিতে, লার্জার দেন লাইফ। আম্মার জীবন জীবনের চেয়েও বড়, এবং ওনার যে সংগ্রামের ঘটনা, আমি আমার গল্পগুলো একদিন হয়তো লিপিবদ্ধ করব। তো এত কিছুর মাঝেও 80-র দশকে দেখতাম যে আমার মা, আমরা তখন একদম ছোট, আমার মা কিন্তু টেলিভিশনে একটি অনুষ্ঠানে সঞ্চালনা করতেন। তখন তো শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন, রেডিওতে প্রোগ্রাম করতেন। তো আম্মা আমাদেরকে একটা খুব চমৎকার জিনিস ছোটবেলা থেকে শিখিয়েছেন যে জীবনের উপর দিয়ে যাই যাক, যেটা আমার মনের চাহিদা, যেটা আমাকে ভালো রাখে, ওটার থেকে যেন না সরে যাই। ধরেন আপনি গান, কিন্তু আপনার কর্মজীবনটা এত বেশি জটিল যে বসের আচরণে
পারিপার্শ্বিকতার আচরণে আপনার মন খারাপ থাকে, আমি যেটা বলি যে তাহলে ঘুমাতে যাওয়ার আগে গুনগুন করে হলেও একটু গান গাবেন, দুটা কবিতা লিখতে পছন্দ করেন, দুটা কবিতা লিখবেন, ছাপাতে হবে এমন কোনো কথা নেই। তাতে হয় কি, নিজেকে হারিয়ে ফেলার সুযোগটা কম থাকে। তো আম্মা আমাদের জন্য এই, আমরা এখন যেখানে বসে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এটা হচ্ছে পাশেই জসীমউদ্দিন রোড। তো আম্মা এই পাশের বাংলাদেশ ব্যাংক স্কুলেই ছিলেন 38 বছর, এবং আমাদের শৈশব কেটেছে জসীমউদ্দিন রোডে। এবং এই জায়গাটাতে ছিল বালুর মাঠ বলতাম আমরা, একটা ঝিল ছিল, সেই ঝিলটা ভরাট করা হলো বালু দিয়ে, এবং এখানে কোনো স্থাপনা ছিল না, আমরা এখানে খেলাধুলা করতাম, এখন যেখানে রকমারি অফিস বা যুগান্তরের ব্যানারটা যেখানে দেখতে পাচ্ছেন। তো আম্মার কারণেই আমার মনে হয় যে শৈশবে আম্মা আমাকে সীমাহীন স্বাধীনতা দিয়েছেন। আমি দুষ্টুমি করতে করতেই বড় হয়েছি, উনি কখনো বাধা দেন নাই। তাতে হয়েছে কি যে আমার অনেক ধরনের মানসিক বিকাশ হয়েছে, আমি যেটা বলি। আর আমি আমার গল্পের শুরুতে বলছিলাম যে আমার জীবনের একটা অন্ধকার অধ্যায় যখন যায়, তখন সারা পৃথিবী একদিকে, আমার মা একদিকে থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন। এতে হয়েছে কি যে আমার জীবনটা অনেক ভ্যালু এডিশন হয়েছে। তো আমি মনে করি যে আমার যারা পাঠক, ইয়াং জেনারেশনে যারা আছে, যারা হয়তো অনেক ধরনের কাজ নিয়ে যুক্ত থাকে, তাদেরকে সব কাজের পাশাপাশি পরিবারের প্রতি সময় দেওয়া এবং নিজের মা বাবাকে যথাযথ সম্মান করা এবং তাদের জন্য কিছু করতে চাওয়াটা খুব জরুরি। আমি যখন 1900 আমি যখন 2000 সালে মিলিটারিতে গেলাম, 1999 সালে আমি আইসিএসবি দিলাম। তখন আইসিএসবিতে যখন গ্রিন কার্ড পেলাম, যে ব্রিগেডিয়ার সাহেব আমাকে গ্রিন কার্ডটা দিচ্ছিলেন, উনি আমাকে একটা সেন্টেন্স বলেছিলেন। উনি আমাকে গ্রিন কার্ডটা দিয়ে বলেছিলেন, বাবা মাকে ফেলে দিও না। তার কারণ হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিকভাবেও বিশ্বাস করি, আর্মিতে আপনি যান, বাবা মাকে প্রত্যেকটা সদস্য অনেক শ্রদ্ধা করে, এটা প্রাতিষ্ঠানিকভাবেও শেখানো হয়। কারণ এই যে কৃতজ্ঞতা বোধের একটা চক্র আছে না জীবনে, এটা খুব জরুরি। না হলে মানুষ হয় কি, পথচ্যুত হয়ে যায়। তো আমার জীবনে যতটুকু ভালো শিক্ষা, আমি বলি তার 80 ভাগ বলি, 80 ভাগ আমার মার কাছ থেকে পেয়েছি, যা ভালো শিখেছি, বাকি 20 ভাগ আমি সেনাবাহিনী, ক্যাডেট কলেজ এবং কিছু ফেরেশতা তুল্য মানুষের সংস্পর্শে এসেছি, তাদের কাছ থেকে শিখেছি। মার একটা বড় ইম্প্যাক্ট। আপনি একটা কথা বলছিলেন যে মা আপনাকে যে স্বাধীনতা দিয়েছিলেন সেটা আপনার বিকাশের পেছনে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। তো স্বাধীনতা বলতে এই যে ছোটবেলায় আমরা দুষ্টুমি করার যে সুযোগটা পাই, এটা কিন্তু অনেক বাবা মা দেন না। এই দুষ্টুমির প্রসঙ্গে নেক্সট প্রশ্নটা করব যে আপনার প্রথম 3টা বই কিন্তু ছিল যে মিলিটারি লাইফ কেন্দ্রিক, যে কমান্ডো, লাভ ইট অর লিভ ইট, ইমব্যালেন্স বাফেলো। কিন্তু পরবর্তী বইটা সম্ভবত হতে যাচ্ছে একটা দুষ্টু বালকের একটা গ্রামে বেড়ে ওঠার জীবন কাহিনী নিয়ে। সেটা কি আপনারই গল্প আমরা পেতে যাচ্ছি? ওকে, ওভাবে বললে তো মজাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি গুছিয়ে প্রশ্নটা করেছেন, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি যেহেতু আমার লেখালেখির শুরুটা হয়েছিল নিজের আনন্দের জন্য, এবং আমি আমার সবচাইতে জীবনের জরুরি বিষয় যেটা, যেখান থেকে আমার জীবনে অনেক প্রভাব পড়েছে, যে প্যারা কমান্ডো ট্রেনিং, আমি সেটা নিয়েই লিখি এবং বইটা সাড়া ফেলে। আমি যখন বই মেলাতে যাই, এবং বই মেলাতে গত 2 বছরে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে আমার বেশিরভাগ পাঠক তারা শিশু এবং কিশোর তরুণ আছে, তখন আমার ভিতরে না একটা দায়িত্ববোধ কাজ করে। আমার মনে হয় কি যে আমার বইগুলো যারা পড়ছে, এরা বেশিরভাগই বয়সে একদম ছোট, ওদের জীবনে তো অনেক সময় পড়ে আছে, তো ওদের জন্য আমাকে দায়িত্ব নিয়ে লিখতে হবে। এই লেখালেখির এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমাদের এখানকার যারা শিশু কিশোর আছে, শহরে বড় হচ্ছে, যেখানে খেলার মাঠ নিশ্চিহ্ন হতে হতে এখন একেবারে এক্সটিংক্ট হয়ে গেছে, খেলার মাঠ পাওয়াই যায় না, এর জন্য বাচ্চারা বেশি মোবাইলে, ভিডিও গেমসে চলে গেছে। তো তাদের লেখালেখির অভ্যাস ফিরিয়ে আনতে হলে এমন করে যদি করা যায় যে আমি একটা শিশু গ্রামে বড় হচ্ছে, প্রচণ্ড দুষ্টু দস্যি একটা ছেলে, তার একটা গল্প যদি আমি বলি কেমন হয়। এবং আপনার প্রশ্নের একটা অংশ যে আমার গল্প কিনা, এখানে আসলে আমি যেটা বিশ্বাস করি, এবং আপনি যে কোনো লেখককে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, প্রতিটা লেখকের লেখার ভিতরে কিন্তু তার চেনা জগতের একটা ছাপ থাকে, সে দেখেছে বা তার জীবনে ঘটেছে, এরকম কিছু না কিছু থাকে। কল্পকাহিনী যারা লিখেন তারাও নিশ্চয়ই কিছু না কিছুতে নিজেদেরকে রিলেট করতে পারেন, এটা আমার অভিমত। তো অবশ্যই তার একটা প্রভাব থাকবে। তো আমার পরবর্তী বই, আগামী বইমেলার জন্য আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, 2টো বই নিয়ে আমি কাজ করব, আশা করি সময় মতো নিয়ে আসতে পারবো। একটি হচ্ছে একটি দুষ্টু শিশুর কাহিনী, গ্রামের পরিবেশে বেড়ে ওঠার সময় সে যে দুষ্টুমির মধ্য দিয়ে বড় হচ্ছে, তার গল্পটা হবে। এটার একটা বিচ্ছু ছেলের দল সম্ভবত এটার নাম হবে, এখনো আমি এটা নিশ্চিত করতে পারছি না। আর যেহেতু আমাদের মিলিটারি জনরাটা নিয়ে আসলে
শিশু কিশোরের উপযোগী লেখা খুব বেশি হয়নি, গুরুগম্ভীর টপিক নিয়ে হয়েছে। তো এখন যেহেতু আমার 3টি বই মূলত শিশু কিশোরদের ভেতরে একটা আলোড়ন তৈরি করেছে, তো ওদের জন্য আমার প্রকাশকও চান এবং আমার পাঠকরাও চান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে যোগাযোগ করেন যে ওদের জন্য আরেকটা কিছু নিয়ে আসতে। আমি ঠিক নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না সাবজেক্ট কী হবে, বাট আগামী বইমেলা তো সামরিক জনের একটা বই তো থাকবেই। জি, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজীব হোসেন ভাইয়ের সাথে। And আলোচনার উদ্দেশ্য ছিল যে ওনার জীবনে যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা যারা দর্শক আছি তারা কি নিতে পারি। আমরা ওনার অনেক কৃতিত্বের কথা শুনতেই পারি, কিন্তু সেখান থেকে আমার নেয়ার কি কি আছে। এই যে ভাইয়া শুরু থেকে বললেন যে ডিসিপ্লিন, মানসিক শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, এবং সর্বোপরি কৃতজ্ঞতা, যে পরিবারের প্রতি বা আপনার জীবনে বেড়ে ওঠার পেছনে যারা অবদানগুলো রেখেছিলেন প্রাতিষ্ঠানিকভাবে কিংবা বন্ধু যারা ছিলেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার জন্য এই গল্পের আয়োজনটি ছিল অনেক শিক্ষণীয়। আপনাদের কাছেও ভালো লেগেছে আশা করি। বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে, তবে রাজীব হোসেন ভাইয়ের কাছে আমাদের আবদার থাকবে যে লেখালেখি আরও অনেক বছর পেতে চাই, এবং এই যে লেখা, নিজেও লেখা এবং পড়া, এই দুটো পাঠকভাস যেন আমাদের ভিতরে গড়ে ওঠে, সেই কামনায় ব্যক্ত করি। আবারও দেখা হবে গল্পগ্রাফি নতুন করে পড়বে, নতুন করে অতিথির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।